Hi friends, welcome back to my channel. Myself Rajyasree Banerjee from Makura Sammelani Medical College and Hospital. আজকে দেখো আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করছি, যেটা হচ্ছে চ্যাপ্টার 3 হিউম্যান রিপ্রোডাকশন। তো এটা কিন্তু ক্লাস 12-এর চ্যাপ্টার, আর নিটে তো এটা থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে। তো এটা ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেমন ক্লাস 12-এর জন্য সেরকম নিটের জন্য, এবং তোমাদের পরবর্তী তোমরা মেডিকেল ফিল্ডসে এলে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হিসেবে ধরা হয়। তো কী বলছে দেখো, হিউম্যান রিপ্রোডাকশন। আমরা ফার্স্টে দেখো কী পয়েন্টস আছে, সেখানে আছে দ্য মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, অর্থাৎ কী জিনিস তোমাদের এই চ্যাপ্টারটার মাধ্যমে শেখাবে। সেখানে আসছে দ্য মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, গ্যামেটোজেনেসিস, মেনস্ট্রুয়াল সাইকেল, ফার্টিলাইজেশন অ্যান্ড ইমপ্ল্যান্টেশন, প্রেগনেন্সি অ্যান্ড এমব্রায়োনিক ডেভেলপমেন্ট, আর পার্চুরেশন অ্যান্ড ল্যাকটেশন। তো এই 7টা টপিক তোমাদের এই চ্যাপ্টারটা যখন শেষ হবে, তোমরা 7টা টপিক সম্বন্ধে তোমাদের একটু হলেও নলেজ থাকবে, ঠিক আছে। তো দেখো আমরা ফার্স্ট শুরু করে ফেলি যে আমাদের কি বলেছে এনসিইআরটি থেকে। অ্যাজ you are aware, humans are sexually reproducing and viviparous. তো আমরা জানি কিন্তু যে হিউম্যানস হচ্ছে সেক্সুয়ালি রিপ্রোডাকশন করে, ঠিক আছে, অ্যাসেক্সুয়ালি নয়। রিপ্রোডাকশন হচ্ছে 3 ধরনের হয়, একটা ভেজিটেটিভ, একটা অ্যাসেক্সুয়ালি, একটা সেক্সুয়ালি। তো সেক্সুয়ালি রিপ্রোডাকশনের মধ্যেই কিন্তু হিউম্যানসরা পড়ে এবং হচ্ছে ভিভিপারাস হয়ে থাকে। The reproductive events in humans include formation of gametes, that is sperms in males and ovum in females. তো এই যে রিপ্রোডাক্টিভ, এই যে সেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে হিউম্যানস হচ্ছে রিপ্রোডাকশন করছে, তো সেখানে রিপ্রোডাক্টিভ ইভেন্টস থাকে। তো সেই ইভেন্টসের মধ্যে হচ্ছে কি, ফার্স্ট হচ্ছে যেটা ফর্মেশন অফ গ্যামেট। ফর্মেশন অফ গ্যামেটটাকে আমরা বলছি গ্যামেটোজেনেসিস। সবসময় সিস থাকলে মানে হচ্ছে সিনথেসিস। তো গ্যামেটোজেনেসিস মানে গ্যামেটের সিনথেসিস, সেই প্রসেসটাকে বলা হয় গ্যামেটোজেনেসিস। তাহলে দ্য প্রসেস বাই হুইচ ফর্মেশন অফ গ্যামেটস অকার ইজ নোন অ্যাজ গ্যামেটোজেনেসিস, ঠিক আছে। দ্যাট ইজ স্পার্মস ইন মেলস অ্যান্ড ওভাম ইন ফিমেলস। তো মেলসদের মধ্যে গ্যামেট হচ্ছে স্পার্ম, আর ফিমেলসদের মধ্যে হচ্ছে ওভাম। তাহলে গ্যামেটোজেনেসিস, মেলসদের মধ্যে গ্যামেটোজেনেসিস মানে হচ্ছে the process by which sperm production occurs, okay, and females এর মধ্যে gametogenesis মানে the process by which ovum production is occur, okay. Transfer from sperm into the female genital tract is known as insemination. তো reproductive events এর মধ্যে ফার্স্ট ইভেন্টস আমরা যেটা জানলাম যে গ্যামেটোজেনেসিস, সেকেন্ড ইভেন্টস কি, সেটা হচ্ছে ইনসেমিনেশন, ট্রান্সফার from sperm into the female genital tract, okay, and fusion of males and female gametesটাকে বলা হয় ফার্টিলাইজেশন, লিডিং টু ফর্মেশন অফ জাইগোট। তাহলে রিপ্রোডাক্টিভ ইভেন্টসের হচ্ছে 3টে ইভেন্টস। ফার্স্ট হচ্ছে গ্যামেটোজেনেসিস, যার মাধ্যমে হচ্ছে গ্যামেট প্রোডাকশন হচ্ছে, তারপর হচ্ছে ইনসেমিনেশন, ট্রান্সফার অফ স্পার্ম ইনটু দ্য ফিমেল জেনিটাল ট্র্যাক্ট, অ্যান্ড ফিউশন, ফার্টিলাইজেশন যেটাকে আমরা বলছি, যেখানে মেলস এবং ফিমেল গ্যামেট মানে স্পার্ম এবং ওভামের হচ্ছে ফিউশন হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ফার্টিলাইজেশন, ওকে। এরপরে কি হয়, এরপরে হচ্ছে লিডিং টু ফর্মেশন অফ জাইগোট, অর্থাৎ মেল এবং ফিমেল গ্যামেটসে ফার্টিলাইজড হলো, সেটা পরবর্তীকালে পরের স্টেপে কি হয়, সেটা জাইগোট ফর্মেশন করে। This is followed by formation and development of blastocyst and its attachment to the uterine wall, implantation. এবার এর পরের ইভেন্টস, রিপ্রোডাক্টিভ যে ইভেন্টস বলছি তার পরের ইভেন্টস হচ্ছে যেটা ফার্টিলাইজেশন হলো, তারপর জাইগোট ফর্মেশন হলো, তারপর ব্লাস্টোসিস্ট ফর্মেশন হলো, এবং তারপর কি হচ্ছে, তারপর যে ইউটেরাইন ওয়াল আছে সেই ইউটেরাইন ওয়ালের সাথে অ্যাটাচমেন্ট হচ্ছে, সেই অ্যাটাচমেন্টটাকে আমরা বলছি ইমপ্ল্যান্টেশন, ওকে, ইমপ্ল্যান্টেশন, ঠিক আছে। ফার্স্টে হচ্ছে টার্মগুলো সম্বন্ধে তোমাদের জানতে হবে যে কাকে আমরা গ্যামেটোজেনেসিস বলছি, কাকে ইনসেমিনেশন, ফার্টিলাইজেশন, এবং ইমপ্ল্যান্টেশন মানেটা কি। ইমপ্ল্যান্টেশন মানে ইমপ্ল্যান্ট হচ্ছে, কি ইমপ্ল্যান্ট হচ্ছে, ব্লাস্টোসিস্টটা ইউটেরাইন ওয়াল যে আছে সেই ইউটেরাইন ওয়ালের সাথে ইমপ্ল্যান্ট হচ্ছে মানে অ্যাটাচড হচ্ছে, সেই প্রসেসটাকে আমরা বলছি ইমপ্ল্যান্টেশন, ওকে। তারপরে হচ্ছে এমব্রায়োনিক ডেভেলপমেন্ট, অর্থাৎ এই যে ইমপ্ল্যান্ট হয়ে গেল ইউটেরাইন ওয়ালের সাথে, এবার কি হবে, সেখানে এমব্রায়োটা ডেভেলপড করবে, ঠিক আছে। সেই যে ডেভেলপমেন্ট সেটাকে আমরা বলছি জেস্টেশন পিরিয়ডস বলা হয়। তো সেই প্রসেসটা, অর্থাৎ যে প্রসেসের মাধ্যমে হচ্ছে এমব্রায়োটা আস্তে আস্তে ডেভেলপড হচ্ছে সেইটাকে বলা হয় জেস্টেশন। অ্যান্ড ডেলিভারি অফ দ্য বেবি ডেলিভারিটাকে বলা হয় পার্চুরেশন। তো এই গেল হচ্ছে আমাদের রিপ্রোডাক্টিভ ইভেন্ট। তাহলে ফার্স্ট থেকে আমাদের বলতে গেলে গ্যামেটোজেনেসিস, তারপর ইনসেমিনেশন,
ফার্টিলাইজেশন এবং তারপর ফর্মেশন অফ জাইগোট, তারপর ফর্মেশন অফ ব্লাস্টোসিস্ট। সেই ব্লাস্টোসিস্টটা কি হলো, যে ইউটেরাইন যে ওয়াল আছে তার সাথে অ্যাটাচড হলো, সেই অ্যাটাচমেন্টটাকে আমরা বলছি ইমপ্ল্যান্টেশন, অর্থাৎ ইমপ্ল্যান্ট হচ্ছে ইমপ্ল্যান্টেশন। তারপর কি, সেই ইমপ্ল্যান্টেশনের পরে সেখানে হচ্ছে এমব্রায়োটা ডেভেলপ করলো, সেটাকে আমরা বলছি জেস্টেশন। এবং তারপর এমব্রায়োটা ডেভেলপড হয়ে যখন বেবি হয়ে গেল, ফুললি ম্যাচিউরড বেবি, সেটা হচ্ছে ডেলিভারি হচ্ছে, সেই প্রসেসটাকে আমরা বলছি পার্চুরেশন। ওকে, তো আমরা মোটামুটি কিন্তু যে ওয়ার্ডগুলো আমাদের টার্মগুলো পুরো এই তোমার পুরো চ্যাপ্টারটা ইউজ হবে, সেই টার্মগুলো সম্বন্ধে একটা খুব মানে যে বলবো খুব বেশি জেনে গেলাম তা নয়, একটা মোটামুটি জ্ঞান হলো যে কাকে আমরা গ্যামেটোজেনেসিস বলছি, কাকে ইমপ্ল্যান্টেশন বলছি। তোমাকে হঠাৎ করে যদি কেউ জিজ্ঞেস করে ইমপ্ল্যান্টেশন মানে কি হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেমে, তাহলে তুমি সেটা একটু হলেও তুমি বলতে পারবে যে ইমপ্ল্যান্ট কি, সেই যে ব্লাস্টোসিস্টটা যখন ইউটেরাইন ওয়ালের সাথে ইমপ্ল্যান্ট হচ্ছিলো সেটাকে আমরা বলছিলাম ইমপ্ল্যান্টেশন। You have learned that these reproductive events occurs after puberty. ওকে, তো এই যে রিপ্রোডাক্টিভ যে ইভেন্টসগুলো এগুলো কিন্তু আফটার পিউবার্টি কিন্তু এগুলো হচ্ছে অকার হয়, মানে যে গ্যামেটোজেনেসিসটা মেলস এবং ফিমেলসের মধ্যে এটা যে একদম সেই বাচ্চাবেলা থেকে হয় সেটা কিন্তু নয়, এটা আফটার পিউবার্টি অর্থাৎ একটা সার্টেন এজের পর থেকে কিন্তু এই রিপ্রোডাক্টিভ ইভেন্টসগুলো হতে থাকে। There are remarkable difference between the reproductive event in the male and in female. তো এই যে রিপ্রোডাক্টিভ ইভেন্টস আছে সেখানে কিন্তু মেলস এবং ফিমেলসদের মধ্যে একটা রিমার্কেবল ডিফারেন্ট আছে, ওই জন্য একটা এজের পর থেকে কিন্তু আমরা মেলস এবং ফিমেলসদের ডিফারেন্সিয়েট করতে পারি। ওকে, মানে একটা রিমার্কেবল তাদের মধ্যে একটা ডিফারেন্সিয়েট ফিচার কিন্তু দেখা যায়। ওকে, for example, sperm formation continues even in old man, but formation of ovum ceases in woman around the age of 50 years. যেমন একটা বলছে যে রিমার্কেবল ডিফারেন্স কীরকম দেখো, স্পার্ম যে ফর্মেশন অর্থাৎ গ্যামেটোজেনেসিস, ফার্স্ট যে আমরা দেখছিলাম গ্যামেটোজেনেসিস, মেলসদের মধ্যে স্পার্ম এবং ফিমেলসদের মধ্যে কি ওভাম ফর্মেশন হচ্ছে, দুটোকেই আমরা গ্যামেটোজেনেসিস বলছি, কারণ মেলদের মধ্যে হচ্ছে স্পার্মটাই হচ্ছে গ্যামেট এবং ফিমেলদের মধ্যে ওভামটা হচ্ছে গ্যামেট। ওকে, এটা হচ্ছে গ্যামেটোজেনেসিস। কিন্তু এখানে দুটোর মধ্যে কি ডিফারেন্স দেখো, মেলসদের মধ্যে বলছে ইভেন ইন ওল্ড মেলে স্পার্ম ফর্মেশন কিন্তু কন্টিনিউস থাকে, অর্থাৎ স্পার্ম ফর্মেশন মেলসদের ক্ষেত্রে ওল্ড এজ অবধিও কিন্তু কন্টিনিউ থাকে, কিন্তু ফিমেলসদের ক্ষেত্রে সেটা নয়, ফিমেলসদের ক্ষেত্রে একটা এজ অবধি কিন্তু ওভাম ফর্মেশনটা হয়, বাট ফর্মেশন অফ ওভাম সিজেস মানে বন্ধ হয়ে যায়। ওকে, সিজেস ইন ওমেন অ্যারাউন্ড দ্য এজ অফ 50 ইয়ার্স, অ্যারাউন্ড দ্য এজ অফ 50 ইয়ার্স 50 বছরের আশেপাশে কিন্তু এজের ওমেনদের ক্ষেত্রে কিন্তু এই ওভাম ফর্মেশনটা কিন্তু বন্ধ হয়ে যায়। মেলসদের ক্ষেত্রে যেমন ওল্ড মেলের ক্ষেত্রেও স্পার্ম ফর্মেশন কন্টিনিউ থাকে, ফিমেলদের ক্ষেত্রে কিন্তু সেটা নয়, একটা মেজর মানে এটা একটা রিপ্রোডাক্টিভ ইভেন্টের যেটা ডিফারেন্স বললো, রিমার্কেবল ডিফারেন্স, এটার এক্সাম্পলে এটা তোমাদের দিয়েছে। Let us examine the male and female reproductive system in humans. তো চলো এবার আমরা পড়ি যে মেল, এটা একটা ইন্ট্রোডাকশন হলো যে তোমাদের পুরো যে চ্যাপ্টারটায় যেগুলো পড়ানো হবে, ফার্স্টে দেখো টার্মগুলো সম্বন্ধে একটু বললো এবং তারপর বললো যে মেলস এবং ফিমেলসদের রিপ্রোডাক্টিভ ইভেন্টে কিন্তু মেজর ডিফারেন্স আছে, তার একটা এক্সাম্পল দিল যে মেলসদের ক্ষেত্রে স্পার্ম ফর্মেশন কিন্তু ওল্ড এজ অবধি হয়, আর ফিমেলসদের ক্ষেত্রে কিন্তু অ্যারাউন্ড 50 ইয়ার্স এজে কিন্তু সেটা সিজেস হয়ে যায়, অর্থাৎ বন্ধ হয়ে যায় ওভাম ফর্মেশন। ঠিক আছে, এবার আমরা দেখব যেটা এখানে পয়েন্ট ওয়াইজ আছে, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, ফিমেল রিপ্রোডাক্টিভ। তো ফার্স্ট আছে আমাদের মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এটা আমি যে পড়াচ্ছি এটা একটু মন দিয়ে পড়বে এবং তারপর একবার তোমরা এনসিইআরটি বইটা পড়বে, দেখবে তারপরে তোমরা কোশ্চেন আনসার মানে সেই পোর্শন থেকে কোশ্চেন আনসার করবে, আশা করি তোমরা কিন্তু পারবে। ঠিক আছে, মানে খুব যে বেশি পারো তারপরেও যে তোমাদের পড়তে হবে, একবার মন দিয়ে ভিডিওটা পড়ো, ভিডিওটা দেখো, তারপরে এনসিইআরটিটা একবার পড়ো। ঠিক আছে, তারপরে কোশ্চেন আনসার করো, আশা করি তোমরা কিন্তু কোশ্চেন আনসার পারবে। ঠিক আছে, The male reproductive system. Male reproductive system এ দেখো কি বলছে, the male reproductive system is located in the pelvis region. তো pelvis region হচ্ছে কাকে বলে সেটা আগে আমাদের জানতে হবে। দেখো
আমি গুগল থেকে একটা ছবি দেখলাম, তো এর থেকে ভালো ছবি আর পাচ্ছি না। এই যে 4 নম্বরটা লেখা আছে, এই জায়গাটাকে বলা হয় পেলভিক রিজিয়ান। তো এই পেলভিক রিজিয়ানে হচ্ছে, পেলভিক রিজিয়ান যেটা মেনলি বলা হয় যে অ্যাবডোমেন, আপারসে হচ্ছে অ্যাবডোমেন আর নিচে হচ্ছে লেগস। তো এই দুটোর মাঝখানে যে পোর্শনটা সেটাকে বলা হয় পেলভিক রিজিয়ান। তো সেখানে কি কি আমাদের স্ট্রাকচার থাকে, সেখানে মেনলি হচ্ছে রিপ্রোডাক্টিভ যে স্ট্রাকচারগুলো সেগুলো হচ্ছে থেকে থাকে। তো দ্য মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম ইজ লোকেটেড ইন দ্য পেলভিস রিজিয়ান। তো ওই জায়গাটাকে পেলভিস রিজিয়ান বলা হয়। It includes a pair of testes along with accessory ducts, glands and the external genitalia. তো এই রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে কি কি ইনক্লুড থাকে, ভেরি কিন্তু ইম্পর্টেন্ট, অনেকবার নিটে তোমাদের এই কোশ্চেনটা এসছে। ফার্স্ট হচ্ছে কোন রিজিয়ানে থাকে, পেলভিস রিজিয়ান। তারপর কি কি স্ট্রাকচার থাকে, দেখো এনসিইআরটিতে কিন্তু খুব কম্প্যাক্টভাবে জিনিসগুলো আছে, তাই সবকটা জিনিসই কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে আর ছোট করে ইম্পর্টেন্ট কিন্তু কিছু বলার নেই। তো এখানে কি কি আছে, এ পেয়ার অফ টেস্টিস along with কি আছে, অ্যাক্সেসরি ডাক্টস আছে, গ্ল্যান্ডস আছে অ্যান্ড দ্য এক্সটার্নাল জেনিটেলিয়া। তাহলে 4টে জিনিস আছে, কি কি, চোখ বন্ধ করে নিজেরা মনে করো। এই পেয়ার অফ টেস্টিস অ্যালং উইথ কি কি, অ্যাক্সেসরি ডাক্ট আছে দুটো, গ্ল্যান্ডস আছে এবং এক্সটার্নাল জেনিটালিয়া আছে। ঠিক আছে, দেখো এই ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এই যে পেয়ার অফ হচ্ছে টেস্টিস, এটা হচ্ছে সাইড থেকে ভিউটা দেওয়া আছে, সেখানে একটাই দেখা যাচ্ছে পেয়ার অফ টেস্টিস। এটা হচ্ছে অ্যাক্সেসরি ডাক্টস, এখানে হচ্ছে গ্ল্যান্ডস আছে এবং হচ্ছে এক্সটার্নাল জেনিটালিয়া আছে। দ্য টেস্টিস আর সিচুয়েটেড আউটসাইড দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি। টেস্টিসটা কিন্তু অ্যাবডোমিনাল ক্যাভিটির বাইরে হচ্ছে প্রেজেন্ট থাকে, উইদিন এ পাউচ কল স্ক্রোটাম। একটা পাউচের মতো মানে একটা থলির মতো অংশ থাকে, সেটাকে বলা হয় স্ক্রোটাম, তার মধ্যে হচ্ছে টেস্টিসটা প্রেজেন্ট থাকে। কেন এটা অ্যাবডোমিনাল ক্যাভিটির বাইরে থাকে সেটাও একটা কোশ্চেন। তো সেটা দেখো পরের যে সেন্টেন্সটা আছে সেখানে তো তার অ্যান্সারটা দেওয়া আছে। দ্য স্ক্রোটাম হেল্পস ইন মেনটেনিং দ্য লো টেম্পারেচার অফ দ্য টেস্টিস 2 to 2.5 degree centigrade lower than the normal internal body temperature. এই টেস্টিসটা যে স্ক্রোটামের মধ্যে থাকে, স্ক্রোটামটা কি করে, হেল্পস মানে সাহায্য করে, একটা লো টেম্পারেচার মেনটেন করে। সেই টেস্টিসটা সেটা কত, 2 to 2.5 ডিগ্রি সেন্টিগ্রেড লোয়ার দ্যান দ্য নর্মাল ইন্টারনাল বডি টেম্পারেচার। অর্থাৎ বডি টেম্পারেচার যেটা নর্মাল তার থেকে হচ্ছে মানে 2 থেকে 2.5 ডিগ্রি সেন্টিগ্রেড কম একটা টেম্পারেচার সেই জায়গায় মেনটেন থাকে। কেন এটা দরকার, যে টেম্পারেচারটা নেসেসারি ফর স্পারমাটোজেনেসিস, অর্থাৎ বডি টেম্পারেচার যেটা থাকে সেই টেম্পারেচারে কিন্তু স্পারমাটোজেনেসিস হয় না। আমি কিভাবে বলতে বলেছিলাম যে স্পারমাটোজেনেসিস প্রসেসটা কি, আমরা কি করে বুঝবো, সিস মানে হচ্ছে সিনথেসিস আর স্পারমাটো মানে স্পার্মের সিনথেসিস। তাহলে যে প্রসেসের মাধ্যমে স্পার্মের সিনথেসিস হয় তাকে আমরা বলবো স্পারমাটোজেনেসিস। তাহলে গ্যামেটোজেনেসিসটা হচ্ছে দুটো গ্যামেট, মেলদের মধ্যে হচ্ছে স্পার্ম আর ফিমেলদের মধ্যে ওভাম। তাহলে স্পার্ম যখন হবে ফর্মেশন তখন তাকে আমরা বলবো স্পারমাটোজেনেসিস, জেনেসিস মানে সিনথেসিস হচ্ছে, আর ওভাম যখন সিনথেসিস হবে তখন আমরা ওজেনেসিস বলি, সেটা আমরা পরে দেখবো। ঠিক আছে, এখন আপাতত মনে রাখো স্পারমাটোজেনেসিস। তাহলে যে প্রসেসের মাধ্যমে স্পার্ম ফর্মেশন হচ্ছে তাকে আমরা স্পারমাটোজেনেসিস বলছি। এবং এই যে স্পারমাটোজেনেসিস প্রসেসটা, তার জন্য একটা আমাদের যে টেম্পারেচারটা দরকার হয় সেটা হচ্ছে নর্মাল যে বডি টেম্পারেচার ইন্টারনাল তার থেকে 2 থেকে 2.5 ডিগ্রি সেন্টিগ্রেড কম। তো এই যে কম টেম্পারেচারটা সেটা হচ্ছে মেনটেন করার জন্য কি হয়, টেস্টিসটা অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে থাকে না, সেটা হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটির আউটসাইডে থাকে একটা পাউচের মধ্যে, যে পাউচটার নাম হচ্ছে স্ক্রোটাম। এবং এই স্ক্রোটামের মধ্যে হচ্ছে ওই যে তার যে নেসেসারি যে টেম্পারেচারটা স্পারমাটোজেনেসিসের জন্য সেই টেম্পারেচারটা মেনটেন হয়। অর্থাৎ এই স্ক্রোটামের মধ্যে টেম্পারেচার সবসময় মেনটেন থাকে বডির যে ইন্টারনাল টেম্পারেচার তার থেকে 2 থেকে 2.5 ডিগ্রি সেন্টিগ্রেড কম, যেটা আমাদের স্পারমাটোজেনেসিসের জন্য দরকার। বোঝা গেল? ইন অ্যাডাল্ট এখান থেকে কিন্তু কোশ্চেন আসে যে কেন স্ক্রোটাম মানে কেন টেস্টিসটা অ্যাবডোমিনাল ক্যাভিটির বাইরে থাকে, অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে কেন টেস্টিস থাকে না। ঠিক আছে, এটা তোমাদের বোর্ডেও কোশ্চেন আসতে পারে এবং নিটে তো আসতেই পারে। ঠিক আছে, ইন অ্যাডাল্ট ইচ টেস্টিস ইজ ওভাল ইন সাইজ। তো অ্যাডাল্টের ক্ষেত্রে টেস্টিসের সাইজ বলছি শেপ হচ্ছে ওভাল।
with a length of about 4 to 5 centimeter and a width of about 2 to 3 centimeter. এটাও কিন্তু ইম্পর্টেন্ট যে এই যে 4 to 5 centimeter লেন্থ আর উইথ হচ্ছে 2 to 3 centimeter, এটাও কিন্তু কোশ্চেন এসছে। দ্য টেস্টিস ইজ কভার্ড বাই এ ডেন্স কভারিং, টেস্টিসটা একটা ডেন্স কভারিং দিয়ে হচ্ছে কভার থাকে। Each testis has about 2 to 50 compartments called testicular lobules, অর্থাৎ এই যে টেস্টিসের মধ্যে আবার 250টা কম্পার্টমেন্ট থাকে। যেমন ট্রেনের কম্পার্টমেন্ট থাকে, একটা ট্রেনে অনেকগুলো কম্পার্টমেন্ট, ঠিক একইভাবে ধরতে গেলে টেস্টিসের মধ্যেও কিন্তু 250টা বলছে কম্পার্টমেন্ট থাকে এবং সেই যে কম্পার্টমেন্টগুলো সেগুলোকে আমরা বলছি টেস্টিকুলার লোবিউলস। ওকে, টেস্টিকুলার লোবিউলস। দেখো ফিগার 3.1b দেখতে বলেছি, 3.1b, অর্থাৎ এই যে টেস্টিসটাকে কেটেছে, কাটার মাধ্যমে আমরা কিন্তু এখানে অতটা ছবিটা পরিষ্কার নয়, এখানে হচ্ছে কম্পার্টমেন্ট দেখা যায়, সেই কম্পার্টমেন্টগুলোকে বলা হয় লোবিউলস, সেগুলোকে বলা হয় টেস্টিকুলার লোবিউলস। যেহেতু টেস্টিসের মধ্যে প্রেজেন্ট তাই সেটাকে বলা হয় টেস্টিকুলার লোবিউলস। তো এরপরে বলছে সেই লোবিউলসগুলোর মধ্যে কি আছে, তো সেটা আমরা পরের দিন জানবো। আজকে আমরা এই অবধি জানলাম যে টেস্টিসটা কোথায় প্রেজেন্ট, সেটা হচ্ছে পেলভিস রিজিয়ান। এই টেস্টিস না, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা কোথায় প্রেজেন্ট, সেটা হচ্ছে পেলভিক রিজিয়ানে। তারপরে হচ্ছে পেলভিস রিজিয়ানে মানে কি কি মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে কি কি আছে সেখানে জানলাম এ পেয়ার অফ টেস্টিস, অ্যাক্সেসরি ডাক্টস, গ্ল্যান্ডস অ্যান্ড এক্সটার্নাল জেনিটালিয়া। তারপর আমরা টেস্টিসটাকে নিয়ে একটু দেখলাম যে টেস্টিসটা কোথায় অবস্থিত, সেটা কিন্তু অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে থাকে না। কেন? কারণ টেস্টিসের মধ্যেই হচ্ছে স্পার্মাটোজেনেসিস প্রসেসটা হয়, অর্থাৎ যে প্রসেসের মাধ্যমে স্পার্ম ফর্মেশন হয় এবং সেই যে প্রসেসটা, সেই প্রসেসটা মানে ঠিকঠাক হওয়ার জন্য যে টেম্পারেচারটা দরকার হয় সেই টেম্পারেচারটা কিন্তু বডির যে ইন্টারনাল টেম্পারেচার তার থেকে কিন্তু 2 to 2.5 ডিগ্রি সেন্টিগ্রেড কম। তো তাহলে সেটা যদি বডির মধ্যে থাকে তাহলে সেই প্রসেসটা হবেই না, কারণ তার যে টেম্পারেচারটা দরকার সেটা তো কখনোই রিচ করবে না। সেই জন্য কি হয়, টেস্টিসটাকে দেখা যায় যে অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে সেটা প্রেজেন্ট থাকে না, সেটা বাইরে অ্যাবডোমিনাল ক্যাভিটির আউটসাইডে একটা পাউচের মধ্যে, একটা থলির মতো অংশের মধ্যে সেটা প্রেজেন্ট থাকে এবং সেই পাউচটার নাম হচ্ছে স্ক্রোটাম। কেন? এই স্ক্রোটামটা কি করে, সেই যে টেম্পারেচারটা স্পার্মাটোজেনেসিসের জন্য যে টেম্পারেচারটা সেটাকে মেনটেন করে। বোঝা গেল, ভেরি ইম্পর্টেন্ট জায়গা। এবং তারপরে আমরা জানলাম যে টেস্টিসের শেপ কীরকম, সেটা হচ্ছে ওভাল ইন শেপ, লেন্থ হচ্ছে 4 to 5 আর উইথ হচ্ছে 2 to 3। এইভাবে মনে রাখবে 2, 3, 4, 5, 2 to 3 হচ্ছে উইথ, তারপর 4, 5 হচ্ছে লেন্থ। তাহলে দেখবে সহজে মনে রাখবে 2, 3, 4, 5 লিখে নেবে। 2 to 3 সেন্টিমিটার হচ্ছে উইথ, তারপরে 4 to 5 সেন্টিমিটার লেন্থ, থাকো সহজেই মনে রয়ে গেল। দ্য টেস্টিস, এই টেস্টিসটা হচ্ছে একটা ডেন্স কভারিং দিয়ে থাকে এবং টেস্টিসের মধ্যে অনেকগুলো কম্পার্টমেন্ট থাকে। ঠিক যেমন একটা ট্রেনের অনেক কম্পার্টমেন্ট থাকে, ঠিক একইভাবে টেস্টিসের মধ্যেও অনেকগুলো কম্পার্টমেন্ট থাকে এবং টেস্টিসের মধ্যে সেই কম্পার্টমেন্টের সংখ্যা কত, সেটা হচ্ছে 250। ওকে, 250 কম্পার্টমেন্টস থাকে এবং সেই কম্পার্টমেন্টসগুলোকে বলা হয় টেস্টিকুলার লোবিউলস। এই কম্পার্টমেন্টের মধ্যে কি থাকে সেটা আমরা পরের দিন জানবো, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং আপলোডেও একটু প্রবলেম হবে। তো এই অবধি তাহলে পড়ালাম আজকে। তোমাদের যদি এর মধ্যে কোনো রকম প্রবলেম থাকে অবশ্যই বলবে, আগের অনেক ভিডিও আছে সেগুলোও দেখবে। যদি তোমাদের কোথাও কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। ঠিক আছে, টাটা, থ্যাংক ইউ।